ইউ আকাশ ভাই ফর সাচ অ্যান অ্যামেজিং ইন্ট্রোডাকশন। দর্শকদের সুবিধার জন্য আবারও বলছি, আজকে বেসিক্যালি আমরা যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেশনে, সেটা হচ্ছে ফিনান্স ফর হেলথ এন্ড হাইজিন। সেশন শুরু করার আগে একটা কথা বলতে চাচ্ছি প্রথমে, সেটা হচ্ছে আমাদের যদি কোনো কোয়েশ্চেন বা কোয়েরি থাকে আমরা সেটা নিচে কমেন্ট সেকশনে জানাবো এবং চেষ্টা করব আমাদের সেই প্রশ্নগুলো ঘিরে আলোচনা করার। স্যার, মাহি রমজানের শুভেচ্ছা স্যার। স্যার কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ ভালো। সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা। থ্যাংক ইউ স্যার। স্যার, এই দুর্যোগের সময়ে কিছু সমস্যা নিয়ে আলোচনা করার সাহস করেছি। যদিও বা এখন অনেক রাত হয়ে গিয়েছে এবং রোজার সময়, বিরক্ত করার জন্য এটা ঠিক সময় না। তবুও স্যার কিছু বিষয় আপনার সাথে কনসাল্ট না করলে নয়। এই জন্যই স্যার, তো আমরা দেরি না করে আমরা আমাদের সেশন শুরু করতে পারি। দর্শক মন্ডলী, আপনারা জেনে খুশি হবেন যে আজকে আমাদের সাথে আমাদের অতি প্রিয় চিটাগং ইউনিভার্সিটি ফিনান্স ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর তানভীর এম আরিফ স্যার আছেন। স্যার, জন্য দরিদ্র অসহায় জনগোষ্ঠীর জন্য একটা বাজেট রাখতে হবে। আমাদের আসলে গ্রামের সংখ্যা খুব কম, মাত্র ৮০,০০০ গ্রাম। এই ৮০,০০০ গ্রামে একজন দুজন সচ্ছল ব্যক্তিও যদি এরকম একটা বাজেট রাখেন যে আমার প্রতিবেশীরা না খেয়ে থাকবে না, আমার বাজেটেই চলবে, তাহলে সম্ভবত বাংলাদেশ ৩ থেকে ৬ মাস অনায়াসে টিকে যেতে পারে। ফলে আসলে বাজেট কেমন হওয়া উচিত বলতে গেলে ১ ঘন্টা ২ ঘন্টা বলা যাবে। আমি বলবো বাজেট আপনাদের যার যেটা আছে সেটাই থাক, অপচয় হ্রাস করেন, বিলাসিতা পরিহার করেন, আর বাজেটে ওই অংশটুকু আপনার পাড়া প্রতিবেশীর কল্যাণের জন্য ঠিক করেন। হ্যাঁ, আমরাই জানি কার কি পরিমাণ অংশ বেঁচে যেতে পারে, একটু কাটছাট করলে কি কি পরিমাণ সহযোগিতার হাত বাড়াতে পারে। অবভিয়াসলি এটা করলে সম্ভবত আহ জনগণ বেঁচে যায়, অসহায় জনগণ না খেয়ে থাকবে না। আর ৩ থেকে ৬ মাস আমরা টিকে যেতে পারলে আল্লাহর রহমতে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আমরা আমাদের প্রিভিয়াস কোয়েশ্চেন এর সাথে অ্যাড করে একটা কোয়েশ্চেন করতে চাই। নেক্সট কোয়েশ্চেন সেটা হচ্ছে স্যার, হেলথ ইন্স্যুরেন্স। আমাদের দেশে হেলথ ইন্স্যুরেন্স এই অপরচুনিটি বা ফ্যাসিলিটি যাই বলি না কেন, এটার প্র্যাকটিস নেই, বাইরের দেশে আছে। আপনি কি স্যার মনে করেন যে আমাদের এই ক্রুশিয়াল যে সময়টার মধ্যে দিয়ে আমরা পাস করছি এখন, হেলথ ইন্স্যুরেন্সের মতো ফ্যাসিলিটি বা এরকম কিছু যদি আমাদের সাথে থাকতো, আমরা সামহাও বেনিফিটেড হতাম? চমৎকার প্রশ্ন। স্বাধীনতার পরে আমাদের যারা অর্থনীতি নিয়ে যারা উপদেষ্টা রয়েছেন, সরকারকে পরামর্শ দেন, আমাদের এই শ্রেণী কেন এই ইন্স্যুরেন্স নিয়ে সামনে আসলো না, বা গত কয়েকটা বাজেটে কিন্তু আমরা ইন্স্যুরেন্সের কথা শুনেছিলাম। আমরা আমাদের প্রাক্তন মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, উনি কিন্তু বেশ কয়েকবার বলেছিলেন যে রাষ্ট্রে ইন্স্যুরেন্স চালু করা হবে, হয়তো অদূর ভবিষ্যতে চালু করা হবে। কিন্তু চালু না হওয়ার কারণে তো আমরা কি কি সমস্যা হচ্ছে ইতিমধ্যেই দেখেছি। আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করছিলাম, তো তখন ওখানে কিন্তু ইন্স্যুরেন্স ছিল। আমি নিজে ইন্স্যুরেন্সের অংশীদার। আমি যেদিন ইংল্যান্ডে প্রবেশ করেছি তারপরের দিন থেকে ইন্স্যুরেন্সের অংশ হয়ে গেছি, এবং আমাদের জন্য, আমরা যারা বাইরে থেকে গেছি, আমাদের জন্য চিকিৎসা ফ্রি ছিল। আমাদের অনেকগুলো ফ্যাসিলিটিস ছিল। কিভাবে ছিল? আমরা যে সকল আয় করতাম ওখান থেকে একটা অংশ অটোমেটিক্যালি, একেবারে অটোমেটেড ডিজিটাল পদ্ধতিতে কেটে রাখা হতো, যার সমষ্টিক অংশ মিলে সেটা আবার আমাদের কল্যাণে ব্যয় করা হতো। আমার জন্য না, শুধু আমার পরিবারের সবার চিকিৎসা কিন্তু ফ্রি ছিল। এটা আমি ইংল্যান্ডের কথা বলছি। ইউরোপ এবং আমেরিকার অধিকাংশ দেশে কিন্তু ইন্স্যুরেন্স রয়েছে, এবং এটা খুব কঠিন ব্যাপার না। এটা 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 খুব সহজ। এরকম যে একজন শ্রমিক যে খুব কম আয় করে, দৈনিক ১০০ টাকা আয় করে, তারও একটা ইন্স্যুরেন্স আইডি থাকে, যে আইডির মাধ্যমে তার আয়ের একটা ন্যূনতম অংশ কেটে রাখা হয়। আবার দেখা গেল যার ইনকাম ১ কোটি টাকা, তারও আইডি থেকে তার আয়ের অনুপাতে একটা অংশ কেটে রাখা হয়। এভাবে পুরো জাতি, কারো উপর এটা বোঝা হয় না, কারণ যার ইনকাম একেবারে নাই তার জন্য সেরকমই কিন্তু ইন্স্যুরেন্স প্রিমিয়াম হয়। রাষ্ট্র উদ্যোগ নিয়ে সবাইকে ইন্স্যুরেন্সের অংশীদার করে, কিন্তু যারা বিপদে পড়ছে তাদের কল্যাণে এটা ব্যয় করা হয়। অধিকন্তু যারা বয়োবৃদ্ধ, যাদের বয়স 60+, দেখা গেল তাদের ট্রান্সপোর্টেশন ফ্রি, তাদের হেলথ কেয়ার ফ্রি, এমনকি তারা যে বাসায় থাকেন সেই বাসা রাষ্ট্র দেয়, সেই বাসার রেন্ট ফ্রি। এবং ১৭-১৮ কোটি মানুষের দেশে যদি অর্ধেক লোকও ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেয়, অর্থাৎ ৯ কোটি লোক যদি ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেয়, তাহলে বাকি ৯ কোটি মানুষের চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এগুলো জনগণের অর্থে নিশ্চিত করা সম্ভব। আমার কাছে মনে হয় যে মানে ইন্স্যুরেন্স খুবই দরকার। এত যুগোপযোগী আলোচনা সামনে নিয়ে আসা হচ্ছে অল্প সময়ের মধ্যে।
ইটস গুড যে ইয়ং জেনারেশন এটা নিয়ে চিন্তা করছে। রাষ্ট্র যারা পরিচালনা করছেন বা রাষ্ট্রের বাইরে যারা পরামর্শক রয়েছেন, আমার মনে হয় তাদের এটা নিয়ে শুধু ভাবলে চলবে না, এটা এখন ইমপ্লিমেন্টেশনের সময় পার হয়ে যাচ্ছে। আজকে যদি এরকম গ্রুপ ইন্স্যুরেন্স থাকতো রাষ্ট্রীয় পর্যায়ে, সকল জনগণ যদি ইন্স্যুরেন্সের অংশ হতো, তাহলে এই অসহায় দরিদ্র মানুষগুলোর জন্য আলাদাভাবে চিন্তা করতে হতো না। এই ইন্স্যুরেন্সের যে পরিমাণ তহবিল থাকতো তা দিয়ে কিন্তু তাদের খাবার দাবারের ব্যবস্থা করা যেত, শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করা যায়। এই সময় চিকিৎসার কথা আমরা বেশি বলছি, হেলথ কেয়ারের কথা বেশি বলছি। এই হেলথ কেয়ারে এক্সট্রা অর্থের কোনো প্রয়োজন হতো না। রাষ্ট্র আরো 6 মাস থেকে 1 বছর নিশ্চিন্তে এই ইন্স্যুরেন্সের পয়সা দিয়েই চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে পারত। আমি আসলে চাই যে রাষ্ট্র সবার জন্য ইন্স্যুরেন্স চালু, সবার জন্য, একেবারে আবাল বৃদ্ধ বনিতা, কৃষক শ্রমিক, সবার জন্য। এটা রাষ্ট্রকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ। আমাদের কমেন্ট সেকশনে কিছু কোশ্চেন এসেছে। দীপ্তিমান্তি বলবো সেকেন্ড কোশ্চেনটা আরেকবার করতে, অনেকে সেটা বুঝতে পারে। সেকেন্ড কোশ্চেনটার ওভারভিউ যদি সেকেন্ড কোয়েশ্চেনটা আমাদের ছিল বেসিক্যালি লকডাউনের ওপর। লকডাউন থাকার কারণে আমরা আমাদের ইনকাম সোর্স বা জব অপরচুনিটিস সবই আপাতত এখন অফ। তো জিনিসপত্রে প্লাস দৈনন্দিন আমরা যেসব নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করে থাকি তার দাম দিনকে দিন বেড়ে যাচ্ছে, যেহেতু এখন আমরা একটা ক্রুশিয়াল সময়ের মধ্যে দিয়ে পাস করছি। পাশাপাশি এখন রমজানে জিনিসপত্রের দাম মোটামুটি অন্যান্য দিনের চেয়ে একটু বেশি থাকে। তো এই সময়টাতে, এই ক্রুশিয়াল সময়টাতে আমরা কিভাবে প্রপার বাজেট প্ল্যানিংটা করতে পারি সেই নিয়ে কোশ্চেনটা ছিল। স্যার একটা লজিক্যাল আনসার দিয়েছেন এটা। তো আকাশ ভাই, আপনি কি কমেন্ট সেকশন থেকে কিছু প্রশ্ন নিয়ে আসবেন আমাদের স্যারের জন্য? কমেন্ট সেকশনের আগে অনেক সবাই জানতে পারেন। সো স্যার যদি আরেকটু শর্টলি অ্যানসার দিতেন তাহলে। দ্বিতীয় প্রশ্নটা অনেকে শুনতে পারেননি। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? আগে আমাকে কনফার্ম করা হোক যে শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা। আকাশ, দীপ্তিমান, আমার কথা কি জি স্যার, এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? ওকে। আমি আসলে বলছিলাম যে প্রশ্নটা করা হয়েছে, আমি প্রশ্নটা একটু খণ্ডিত নিয়ে এসেছিলাম। আমি বলেছিলাম আসলে বাজেটটা এখন সবার জন্য নয়, রাষ্ট্রের একটা বড় অংশ, অর্থাৎ 1 কোটি পরিবার, প্রায় 5 কোটি হতদরিদ্র মানুষ রয়েছে আসলে, যাদের জন্য এখন বাজেট নয়। তাদের আসলে অবশ্যই করার মতো পয়সা নাই, তাদের ব্যয় করার মতো অর্থ নাই, তাদের জন্য বাকিদের চিন্তা করতে হচ্ছে। সরকারি পর্যায়ে চিন্তা করা হয়েছে প্রায় 90,000 কোটি টাকার মতো প্রণোদনা প্যাকেজ নিয়ে আসা হয়েছে। বেসরকারি পর্যায়ে চিন্তা করা হচ্ছে। কিন্তু আমি যে বাজেটটি বলেছি সেটা হচ্ছে সচ্ছল যারা, সচ্ছল অ্যাটলিস্ট যারা আগামী 6 মাস টিকে থাকতে পারবেন, যাদের ইনকাম সোর্স রয়েছে, এখনো সচ্ছল রয়েছেন, কিছু না কিছু মাসে আয় হচ্ছে, তাদের জন্য আমি আসলে বাজেটের কথা বলেছি। তাদের বাজেটটা আমি বলেছি, যেহেতু বাজেট হচ্ছে নিউমেরিক্যাল এক্সপ্রেশন অফ প্ল্যানিং, আমাদের প্রত্যেক মাসে আয় এবং ব্যয়ের একটা বাজেট রয়েছে। আমি অনুরোধ করেছি ওনাদের বাজেটটা ঠিক আগের মধ্যে হয়তো থাকবে, কিন্তু সেখানে ব্যয়ের যে অংশটুকু, সেখানে যেন কোনো প্রকার অপচয়ের অংশ না থাকে, অপচয় হ্রাস করানো হয়। প্রয়োজনে খাদ্যে কিছুটা স্বল্প দামযুক্ত খাবার অন্তর্ভুক্ত করা যেতে পারে। বিলাসিতা হয় এমন পণ্য ব্যবসা করা যেতে পারে। আমি বলেছিলাম বাজেটটা, কোম্পানির বাজেটে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে একটা বাজেট রাখার কথা, যেটা তারা জনগণের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে ব্যয় করবেন। কিন্তু আমরা দেখেছি মাত্র করোনা আর মহামারী শুরু হওয়ার মাসের মধ্যেই প্রচুর প্রতিষ্ঠান শ্রমিক ছাঁটাই করেছে, অনেক প্রতিষ্ঠান বেতন দেননি। তাদের এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির বাজেটটা ছিল কিনা আদৌ, এটা আসলে খতিয়ে দেখা দরকার। আমি ঠিক তার আলোকেই বলতে চেয়েছি যে আমাদের সচ্ছল শ্রেণী যারা, মধ্যবিত্ত শ্রেণী, উচ্চ মধ্যবিত্ত শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণী যারা, তাদের বাজেটে প্রত্যেক মাসে এখন একটা নতুন অংশ সংযোজন করতে হবে। সেটা হচ্ছে প্রতিবেশীর জন্য বাজেট, রাষ্ট্রের জনগণের জন্য বাজেট।
আমি যদি খেতে পাই তাহলে আমার প্রতিবেশী জন্য খেতে পারে, সেই জন্য একটা বাজেটের ক্ষুদ্র অংশ আমরা যদি তাদের জন্য রাখি, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে অভাবে না খেয়ে কেউ থাকবে না। আমি অবশ্য একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছি, আমাদের দেশে ৮০,০০০ গ্রাম আছে, এই ৮০,০০০ গ্রামে একজন বা দুজন সচ্ছল ব্যক্তিও যদি তার বাজেটে এই ব্যবস্থা রাখেন, যেহেতু উনার ইনকাম সোর্স এখনো কিছুটা ঠিক আছে, যেহেতু উনি ৬ থেকে ১ বছর ৬ মাস হতে ১ বছর টিকতে পারবেন, উনার বাজেটে যদি নিজের ব্যয়ের পাশাপাশি গ্রামের একটা বাজেট রাখেন প্রত্যেক মাসে, তাহলে রাষ্ট্র দেশ বেঁচে যায়, এবং দেশ বেঁচে গেলে আসলে আমরা সবাই বেঁচে যাই, এবং আমরা বেঁচে থাকলে আসলে অনেক অপরচুনিটি ভবিষ্যতে অপেক্ষা করছে। করোনা পরবর্তী সময়টাতে শুধু যে কষ্ট আসছে তা না, অনেক সুযোগ সুবিধা আসার সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা বেঁচে থাকলে, দেশ বেঁচে থাকলে সেই সুযোগ সুবিধাগুলো ব্যবহার করার সুযোগ আমরাই পাবো। স্যারকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আমরা আমাদের কমেন্ট সেকশনে দেখছি কিছু কোশ্চেন এসেছে, তো আমরা সেগুলা উত্তর দেওয়ার চেষ্টা করব। যেরকম মেহতা সিমি কোশ্চেন করেছেন, স্যার এই সময়ে খেটে খাওয়া মানুষদের পেট বাঁচানোই দায়, এক্ষেত্রে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন করা কতটুকু যুক্তিযুক্ত? প্রশ্নটা কিন্তু শুনতে পাইনি। সম্ভবত নেটওয়ার্ক ইস্যু। মেহতা সিমি কোশ্চেন করেছেন, এই সময়ে খেটে খাওয়া মানুষদের পেট বাঁচানোই দায়, এক্ষেত্রে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন করা কতটুকু যুক্তিযুক্ত? আসলে করোনা পরিস্থিতিতে একদিকে খুব ভয়াবহ দৃশ্য আমরা দেখছি, আবার আরেকদিকে চিকিৎসা পদ্ধতি আবিষ্কার না হওয়ার কারণে করোনার চিকিৎসা পদ্ধতিটা কিন্তু খুবই সহজ, এবং এটাকে ব্যয়বহুল কোনো চিকিৎসা পদ্ধতি বলা যায় না। কারণ যেভাবে হাত ধোয়ার কথা বলা হয়েছে, এটা এতটাই সস্তা যে অসচ্ছল শ্রেণীও এটার ব্যবস্থা করতে পারে। কারণ এখন আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং আমাদের সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, বেসরকারি প্রতিষ্ঠানগুলো আমাদের বলেছে যে ১.৫ লিটার পানিতে মাত্র ১.৫ চামচ না কয় চামচ ডিটারজেন্ট দিয়েও একটা পানি বানানো যায়, যেটা দিয়ে হাত পরিষ্কার করা যায়, এবং এটা খুবই সহজ। বলছে ৮ টাকা দিয়ে পুরো ৮০ বার নাকি না আরো বেশি বার হাত ধোয়া যায়, নাকি ৪ টাকা দিয়ে ৮০ বার। সো ইউ সি দ্যাট, মানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা হচ্ছে একটা সিদ্ধান্ত, এটা ব্যয়ের ব্যাপার না, এটা জাস্ট মাইন্ডসেট। ফলে হেলথ এজ এর মতো প্রতিষ্ঠানগুলো তাদের বারবার বলতে হবে এটা সচেতনতার ব্যাপার। এখানে কোটি টাকার ব্যাপার নয়, লাখ টাকার ব্যাপার নয়, ১০০০ টাকার ব্যাপার নয়, ইভেন ১০০ টাকারও ব্যাপার নয়, এটা হচ্ছে কয়েক টাকার ব্যাপার, এবং কয়েক টাকা দিয়ে ১ মাস পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। বিষয়টা সচেতনতা। এখন কত ভালোভাবে আমরা আমাদের জনগণকে সচেতন করতে পারছি তার উপর নির্ভর করছে আসলে আমাদের স্বাস্থ্য, আমাদের। আমি আসলে এটাকে বাজেটের সাথে মিলাতে চাচ্ছি না, এটা কোনো কঠিন ব্যাপার এটাও আমি বলতে চাচ্ছি না, বরং আমি বলতে চাচ্ছি ইটস জাস্ট লাইক এ মাইন্ডসেট। বারবার যদি আমরা বলতে থাকি তাহলে এই ৮ টাকা ৪ টাকা জোগাড় করা এটা আসলে কোনো ব্যাপার না। আর সচেতনতা ব্যাপারটা কি, হাত ধুলাম, কেন হাত ধুতে হচ্ছে? হাত ধুতে হচ্ছে এই কারণে আমি যদি কাউকে ধরছি, আমি করোনা আক্রান্ত কাউকে ধরছি, আমি ফলমূল ধরছি, আমি যদি মুখ চোখ নাকে হাত না দিই তাহলে তো আমার করোনা এমনি হবে না। করোনা হচ্ছে কিভাবে? আমার ৩টা অংশ দিয়ে তো প্রবেশ করতে হবে। তাহলে হাতটা ধুচ্ছি, আমি সারাদিন খেতে কাজ করতেও আমার কোনো অসুবিধা নাই, বরং কৃষক খেতে কাজ করতে পারছে, ওখানে এমনিতে আইসোলেশন, ওখানে একজন আরেকজনের গায়ের উপর উঠে না। আমরা সাধারণ যারা বাইরে আছি তারাই বরং অস্বাস্থ্যকর বেশি। আমাদের কৃষক বহুকাল আগে থেকে ডিস্টেন্স মেনটেন করেই চাষাবাদ করে থাকেন। এখন তার সাথে একটু যদি এই হাতটা ২০ সেকেন্ড ধরে পরিষ্কার করে ধোয়ে এবং ডিটারজেন্টটা তৈরি করাটা, ডিটারজেন্ট মিক্স করে হ্যান্ড ওয়াশ তৈরি করাটা যদি শিখিয়ে দেওয়া হয়, কেউ সরকারি বেসরকারি ছাত্রছাত্রীরা শিক্ষকরা যে কেউ শিখিয়ে দিতে পারে, তাহলে আমি মনে করি আসলে এটার সাথে এটা এতটাই কম টাকা। ওই যে আমি একজনের কথা বলেছিলাম, পুরো গ্রামে, একটা গ্রামে স্ট্যাটিস্টিক্স বলি ১৭ কোটি মানুষকে যদি ৮০,০০০ দিয়ে ভাগ করা হয়, তাহলে এক একটা গ্রামের মানুষ থাকে ২৫০০। তার মধ্যে হয়তো অসচেতন মানুষ হচ্ছে ৫০০ থেকে ৭০০ বা ৮০০। তার মানে আমরা যদি ৬-৭ জন করে পরিবার ধরি, তাহলে কয়টা পরিবার? না হলে ৮০টা বা ৯০টা পরিবার। এই ৮০-৯০টা পরিবারকে ১ বোতল করে স্যানিটাইজার একজন সচ্ছল ব্যক্তিও দিয়ে আসতে পারেন ১ মাসের জন্য। এটা খুব কঠিন কাজ নয়, কিন্তু স্ট্যাটিস্টিক্স অন্তত তাই বলছে।
অসংখ্য ধন্যবাদ স্যার। আরেকটা কোশ্চেন এসেছে কমেন্ট বক্সে, শেখ সামিহা সালসাবিল কোশ্চেন করেছেন, আমরা মধ্যবিত্ত পরিবার কিভাবে আমাদের পরিবারের বাজেট তৈরি করতে পারি? স্যার আসলে মধ্যবিত্ত পরিবারের সবাই হচ্ছে প্রণোদনার অংশ পায় না, সো তাদেরও এই বিষয়ে কিভাবে তারা বাজেট তৈরি করলে এই সংকটময় সময়টা পার করতে পারে সেই বিষয়ে সম্ভবত জানতে চাচ্ছেন। অনেক সময় হয়তো শুনতে একটু কেমন কেমন লাগবে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন বাড়ির ছাদ, ঘরের উঠোন, রেলিং, বারান্দা, কোনা, চিপা আমরা যা বলি, কোনো অংশের জন্য চাষের অযোগ্য অবস্থায় পড়ে না থাকে, চাষ করতে হবে। আমি আমার বাসায় বলি, আজকে আমি আমার নিজের হাতে তৈরি করা বারান্দা থেকে অনেক পুঁই শাক সংগ্রহ করেছি। পুঁই শাক ছোট ছোট টবের মধ্যে লাগানো, লেটুস সংগ্রহ করেছি। তো যার যতখানি জায়গা আছে এই সপ্তাহ দুয়েকের মধ্যে ফল পাওয়া যায়, কিছুটা শাক সবজি জাতীয় চাষাবাদ করতে হবে। এটা থেকে যদি 1 টাকাও সেভ হয় পরিবারের, তাহলে 1 টাকাই মঙ্গল। 2 টাকা সেভ হলো, 5 টাকা, 10 টাকা, 50 টাকা সেভ হলো, অন্তত 2 কেজি আলু পাওয়া যায়। 2 কেজি আলু মধ্যবিত্ত পরিবারের জন্য এই মুহূর্তে অনেক কিছু। আমি সেভের কথা বলছি। আরেকটা বিষয় হচ্ছে, মধ্যবিত্ত পরিবারের ইনকাম সোর্স কি বন্ধ হয়ে গেছে? হয়তো পুরোপুরি বন্ধ হয়নি, আংশিক বন্ধ হয়েছে। যদি আংশিক বন্ধ হয়, তাহলে ওই যে আগের প্রশ্নে বলেছিলাম যে কিছু ওয়েস্ট কমিয়ে দিতে হবে। ওয়েস্ট অপেক্ষাকৃত যে ব্যয়গুলো না করলেই নয়, সেগুলো করে বাকিগুলো কমিয়ে দিতে হবে। আমরা অনেকে কমিয়ে দিয়েছি। আমাদের গত বছর ইফতারে আমরা হয়তো 3-4টা বিষয় নিয়ে ইফতার করতাম, কিন্তু এখন আমাদের পাড়া প্রতিবেশীর কথা চিন্তা করে আমরা সেই ছোলা, পেঁয়াজ আর মুড়ি দিয়ে ইফতার করছি, আর কিছু নেই। আমি একজন মধ্যবিত্ত, তা আমি কি চিন্তা করেছি? আমি চিন্তা করেছি আমি ছোলা, পেঁয়াজ, মুড়ি খাচ্ছি, আরেকজনও যেন অন্তত এটার একটা অংশ পায়। তো মধ্যবিত্ত পরিবারের বাজেট আসলে খুব কঠিন বলা। এক একজন এক একভাবে চিন্তা করবে বাজেটটা কি করে করবে, তার ইনকাম লেভেল আসলে বোঝা মুশকিল। খুব সহজভাবে আমি তো এতটুকুই বলতে পারি, কিছুটা ইনকাম সোর্স বাগান করে আসতে পারে, কিছুটা ইনকাম কোয়েল চাষ করে আসতে পারে, যদি আসে তো ভালো, আর না আসলে খরচ কাট করা ছাড়া মধ্যবিত্তের আসলে আর কোনো উপায় নেই। তবে আমি রাষ্ট্রের কাছে একটা অনুরোধ করেছিলাম, যেহেতু রাষ্ট্র 90,000 কোটি টাকা থেকে 1 লক্ষ কোটি টাকা ব্যয় করার সক্ষমতা রাখে এবং অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, আমি সাথে আমার কিছুদিন আগে এটারও ভিডিও রয়েছে, অলরেডি অনলাইনে রয়েছে, আমি অনুরোধ করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে অন্তত 2 মাসের জন্য 20,000 কোটি টাকা, আমি 90,000 বা 1 লক্ষ কোটি টাকার কথা বলিনি, মাত্র 20,000 কোটি টাকা বলেছি। প্রথম মাসে 1 কোটি পরিবারকে, একটা পরিবার প্রতি যদি 10,000 টাকা করে দেওয়া হয়, তাহলে মাত্র 10,000 কোটি টাকা। একটা পরিবার মানে 5 জন, তাহলে 1 কোটি পরিবার মানে 5 কোটি মানুষ 1 মাস টিকে যেতে পারে রাষ্ট্রীয় 10,000 কোটি টাকার অর্থে। প্রণোদনার বাজেট কিন্তু 90,000 কোটি টাকা, অনেক বেশি। আর আমি বলেছিলাম দ্বিতীয় মাসে যদি এই 1 কোটির মধ্যে অনেকের তারপরও সমস্যা থেকে যায়, তাহলে দ্বিতীয় মাসে আর প্রণোদনা নয়, সুদবিহীন, কোনো প্রকার সুদ ছাড়াই আবার 10,000 কোটি টাকা এই 1 কোটি পরিবারকে রাষ্ট্রীয় উদ্যোগে দেওয়ার ব্যবস্থা করলে, যারা আসলে হাত পাততে পারে না, যারা মানুষকে বলতে পারে না, অ্যাটলিস্ট ব্যাংকে যেতে কোনো লজ্জা নাই। ব্যাংকে যদি গিয়ে দেখা যায় এই মধ্যবিত্ত পরিবার এই সুদবিহীন 10,000 টাকা পাচ্ছে, এই 10,000 টাকা তারা কাটছাট করে যদিও 1 মাসের জন্য, তারা 2 মাস 2.5 মাস চালিয়ে ফেলবে কষ্ট করে কোন রকমে খেয়ে দিয়ে। তাহলে এইভাবে রাষ্ট্রীয় পর্যায়ে মধ্যবিত্ত পরিবারের জন্য ব্যবস্থা রাখা যায়, তাদের বাজেটে আসলে কন্ট্রিবিউশন রাষ্ট্র চাইলে রাখতে পারে। খরচ মাত্র 20,000 কোটি টাকা, 10,000 হচ্ছে অনুদান, আর 10,000 হচ্ছে 1 বছর মেয়াদী একটা ঋণ, যেটা রাষ্ট্রের অবস্থা ভালো হলে এই মধ্যবিত্ত পরিবার, হতদরিদ্র পরিবার, তারা চাইলে ফেরতও দিয়ে দিতে পারে। এটা আসলে যেহেতু আমি ফাইন্যান্সের প্রফেসর, সো ফিনান্সিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে এই প্রস্তাবনাটা আমি রাখছি। থ্যাংক ইউ স্যার। আমরা কমেন্ট সেকশন থেকে অনেকগুলো কোয়েশ্চেন পেয়েছি এবং আমি অডিয়েন্সকে ধন্যবাদ জানাবো ফর মেকিং রিলেভেন্ট কোয়েশ্চেন্স। আমরা আমাদের আবার সেই সেশনে ফিরে যেতে চাচ্ছি।
তার আগে একটু আবার স্মরণ করিয়ে দিই, আজকে আমাদের সেশনটা বেসিক্যালি ফিনান্স ফর হেলথ এন্ড হাইজিন এই এই বিষয়ের উপর বেস করে করা। তো স্যার আমাদের ফোর্থ যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে স্যার আমাদের যে স্টুডেন্টসকে ঘিরে। স্যার আমরা যারা স্টুডেন্টস আছি বিভিন্ন কলেজ বা ভার্সিটিতে আমরা নিউলি অ্যাডমিটেড হয়েছি বা আমাদের সেশন নতুন করে চালু হয়েছে। এই যে আমরা সেশনের মাঝখানে আমাদের যে ব্রেকডাউন ঘটলো লকডাউনের কারণে, আমাদের সেশন মাঝখানে টেম্পোরারিলি অফ হলো, এতে কি আমাদের উপর কোনো মেন্টালি প্রেশার বা মেন্টাল হেলথের উপর কোনোভাবে ইফেক্ট ফেলতে পারে বলে আপনি মনে করেন স্যার? বা এই কন্ডিশনটা কি আরো ইমপ্রুভ বা প্রোডাক্টিভ করার জন্য আপনি কিছু কি সাজেস্ট করবেন আমাদেরকে স্যার? আমি তো আসলে সাইকোলজিস্ট না বা আমি তো ডাক্তারও নই, কিন্তু স্বাভাবিকভাবে একজন শিক্ষক হিসাবে আমরাও সাইকোলজিস্ট, কারণ আমরা প্রচুর শিক্ষার্থীর সাথে কাজ করি, শিক্ষার্থীর মানসিক অবস্থা আমাদের বুঝতে হয়। সেই হিসাবে শিক্ষকরাও সাইকোলজিস্ট, এবং আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি শিক্ষার্থীদের উপর মানসিক চাপ পড়ছে, প্রচুর পড়ছে। যেমন আমরা যখন অনলাইন ক্লাস নিলাম, অনলাইন ক্লাস নিতে গেছি, এখনো নিচ্ছি আমি অনলাইনে ক্লাস, অনলাইনে ট্রেনিংও করাচ্ছি। মানসিক চাপ কিন্তু আমি সরাসরি দেখেছি। শিক্ষার্থী বলছেন, স্যার এই রাতের বেলা ক্লাসে অ্যাটেন্ড করছি, আমি কিন্তু এখন ছাদের উপর অন্ধকারের মধ্যে মোবাইল নিয়ে ছাদে বসে আছি আপনার ক্লাসের জন্য। কেন ছাদে? কারণ বাসার ভিতরে নেটওয়ার্ক নাই। শিক্ষার্থী বলছে, আমি উঠোনে উঠোনে দৌড়াচ্ছি, কোনায় কোনায় নেটওয়ার্ক খুঁজছি। কারণ এই যে আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, এটা আবার অনেকের জন্য এখানে কিন্তু মানসিক চাপ রয়েছে। আবার আরেকটা চাপ আছে, যারা এই ক্লাসে অংশগ্রহণ করতে পারেনি তারা অংশগ্রহণ না করার যাতনায় আছে। যারা অংশগ্রহণ করেছে তারা নেটওয়ার্কের মানসিক চাপ, যারা অংশগ্রহণ করতে পারেনি তারা অংশগ্রহণ করতে পারেনি, তাদের ডিভাইস নাই, নেটওয়ার্ক না, অথবা ডেটা এত কস্টলি যে ডেটা কেনার পয়সা নাই, তাদের আরেকটা মানসিক চাপ। তার মানে এখানেও একটা অস্বাস্থ্যকর প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে, অস্বাস্থ্যকর প্রতিযোগিতা। আমার বন্ধুরা অংশগ্রহণ করেছে, আমি একটু দরিদ্র, আমার একটু টাকা পয়সা কম, আমার মোবাইলটা স্মার্ট না বলে আমি অংশগ্রহণ করতে পারিনি। আবার আরেকটা শ্রেণী আছে যারা সত্যি সত্যি ক্লাসরুম মিস করছে। ক্লাসরুম মিস করাটাও কিন্তু মানসিক চাপ। বন্ধু বান্ধবদের মিস করছে, মানসিক চাপ। লাইব্রেরি মিস করছে, ক্লাসরুম মিস করছে, প্রিয় ইউনিভার্সিটি মিস করছে, মানসিক চাপ। আর এই বয়সটাতে শিক্ষার্থীরা ঘরে বসে থাকবে, এটা কি বিগত 1000 বছরে কেউ কল্পনা করেছে? এই যে আমরা শিক্ষার্থীদেরকে ঘরে বসিয়ে রাখছি, এটাও তো বিপর্যয়, মানসিক চাপ। অনেক বাসায় শিক্ষার্থীরা মেজাজ হারিয়ে ফেলছেন, বাসায় অনেকের সাথে ঠিকমতো আচরণ করতে পারছেন না। এগুলো সবগুলো মানসিক অবস্থা থেকে তৈরি হচ্ছে। শিক্ষা জীবন শেষ হয়ে যাচ্ছে, সেশন জ্যাম আক্রমণ করছে। কবে আমার পড়াশোনা শুরু করব, কবে শেষ করব, কবে চাকরির বাজারে যাব। অনেকের অন্য তাড়াও আছে, হয়তো বিয়ে শাদীর তাড়াও আছে, সেটাও আটকে গেল। কত রকমের মানসিক চাপ। এই ছোট্ট ব্যাপারটা কতজনকে কথা দিয়ে রেখেছে, সে কথা রাখতে পারছে না এখন আর। এই মানসিক চাপ তো বলে শেষ করা যাবে না। হ্যাঁ, তবে ওয়ে তো আছে। ওয়েটা কি? মানসিক চাপ কি দূর করা যাবে? না, তবে কমিয়ে আনা যাবে। কি করে কমিয়ে আনা যায়? নিজেকেই চ্যালেঞ্জ দিতে হবে। ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি না, সো আই হ্যাভ সাম চ্যালেঞ্জ। যেমন হেলথ এজ কি করছে, ইয়ং ছেলেরা মেয়েরা নিজেরা নিজেদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে যে আজকে আমরা এটা করবো, কালকে আরেকটা, পশু এতজনকে সচেতন করবো। হোয়াট আর দিস, জাস্ট থিঙ্ক ইউরসেলফ। এটা চ্যালেঞ্জ ছিল আজকের ইভেন্টটা। সো এটার জন্য গত 3 দিন কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। সো মানসিক চাপকে ডাইভার্ট করা হয়েছে প্রোডাক্টিভ খাতে। চ্যালেঞ্জ নিতে হবে, এই অবস্থায়ও চাইলে প্রোডাক্টিভ কাজ করা যায়। আমি আমাকে চ্যালেঞ্জ দিয়েছি। গ্রিন সোসাইটি বাংলাদেশ তার ইতিহাসে কখনো অনলাইন ট্রেনিং অর্গানাইজ করেনি, কিন্তু যখন করোনা আক্রমণ হলো, এখন গ্রিন সোসাইটি বাংলাদেশ কিন্তু অনলাইন ট্রেনিং অফার করছে। একটা ট্রেনিং অফার করলে একটা সপ্তাহ আমার সামনে চ্যালেঞ্জ থাকে টু প্রিপেয়ার মাইসেলফ। এখন শিক্ষার্থীরা এরকম চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। বাসার কোনায় কানায় চিপায় চাপায় যত ধরনের পুরনো বই পড়ে আছে, গত বহু বছর ধরে রয়েছে, আগে পড়া হয়েছে, ভুলে যাওয়া হয়েছে,
এগুলো সব পড়ে ফেলবো, এমন একটা চ্যালেঞ্জ দেওয়া যায়। বাড়ির কোনো বারান্দার কোনো অংশ খালি থাকবে না, সব বাগান করে ফেলবো, চ্যালেঞ্জ দেওয়া যায়। ঘরের বাইরে স্বাস্থ্যবিধি মেনে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করব, চ্যালেঞ্জ দেওয়া যায়। এই হেলথ যা করছে, আমরা জনগণকে সচেতন করব, স্বাস্থ্যবিধি যেন তারা মেনে চলে। অ্যাটলিস্ট ছোট ছোট, যেহেতু সস্তা এখন হ্যান্ড স্যানিটাইজার বানানো যায়, বাসায় বানিয়ে দিয়ে আসবো। চ্যালেঞ্জ যদি সামনে রাখা যায় তাহলে সম্ভব। এছাড়াও একটু যদি স্মার্টলি চিন্তা করা হয় তাহলে ইয়ং জেনারেশন ঘরে বসে এই সময়ও আয়ও করতে পারে। কারণ অনলাইনে এই করোনা পরিস্থিতিতে আউটসোর্সিং এর বহু কাজের সুযোগ তৈরি হয়েছে, বহু প্রতিষ্ঠান এখন অনলাইন কাজ করছে। বাংলাদেশের অনেক ছেলে মেয়েরা আগে থেকে কাজ করতো, এখন তারা চাইলে এই সময় নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারে ঘরে বসে কি করে কাজ করা যায়। আর ভবিষ্যৎ করোনা পরবর্তী যেটা আসছে, করোনা না থাকলেও পৃথিবী কিন্তু বলছে আমাদের সেই সকল কাজ যে ভবিষ্যতে করতে হবে যা অফিসে না গিয়ে করা যায়। সময়টা প্রস্তুতি নেওয়ার, অনলাইনে প্রচুর কোর্স করা যায়, নিজেরা কোর্সে অংশগ্রহণ করে নিজেকে আরো দক্ষ করে তোলা যায়। আসলে এই সময়েও 24 ঘন্টা নিজেকে তৈরি করা যায় একটু সচেতন হলে। এই ক্ষেত্রে অবশ্য সরকারের প্রতি আবারও অনুরোধ রয়েছে, মোবাইল কোম্পানিগুলোর প্রতি অনুরোধ রয়েছে। পৃথিবীর অন্যতম এক্সপেন্সিভ ডেটার দেশ বাংলাদেশ, হেলথ এইজ যে সচেতনতামূলক কাজ করছে, মোবাইল কোম্পানিগুলো চাইলে স্টুডেন্টদের জন্য এই ধরনের সচেতনতা সৃষ্টি করছে এমন প্রতিষ্ঠানগুলোর জন্য, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য ডেটা ফ্রি করে দিতে পারেন অন্তত আগামী 3 মাসের জন্য, অথবা একেবারে মিনিমাম করে দিতে পারে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের একদম শেষ প্রশ্নে চলে এসেছি স্যার। শেষ প্রশ্নটা হচ্ছে আমাদের লকডাউন কন্টিনিউটির উপর একে ঘিরে। স্যার, আপনি কি মনে করেন আমাদের এই লকডাউনটা কতদিন কন্টিনিউ হতে পারে, এবং এই লকডাউনের কারণে আমরা কি কি পসিবল সমস্যা ফেস করতে পারি? সেটা হতে পারে সোশিয়াল বা পলিটিক্যাল বা সোশিও ইকোনমিক বা ইকোনমিক। এবং এই এই ক্রুশিয়াল কন্ডিশনে, এই কন্টিনিউটিতে আমরা এমন কি কোনো বেটার কিছু করতে পারি, মানে আপনার পার্সপেক্টিভ থেকে মনে করেন যেটা মেনটেন করলে বা ইমপ্লিমেন্ট করলে আমরা আরো বেটার কিছু পেতে পারি, আমাদের বেনিফিট হতে পারে? প্রথমত এই লকডাউন, আমি যদি আমাদের ফোকাস গুলো দেখি, ইকোনমিস্টরা যেভাবে ফোকাস করছেন, সায়েন্টিস্টরা করছেন, হেলথ এক্সপার্টরা করছেন, সেই হিসাবে এটা তো 3 মাস থেকে 6 মাস কন্টিনিউ করতে পারে। তবে এটা এই ফর্মে না, যেমন কিছু কিছু গার্মেন্টস আজকে থেকে খোলা, ফলে এটা ঠিক এখনকার যে 100% লকডাউন এই ফর্মেটা হবে না। একটু একটু করে কিছু কিছু প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, কিছু নিয়ম কানুনের মধ্যে কিছু কিছু প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এভাবে পূর্ণাঙ্গ লকডাউন সম্ভবত ঈদের পরেই, পূর্ণাঙ্গ লকডাউন আর থাকছে না রোজার ঈদের পরে, তখন আংশিক লকডাউন থাকবে, একটু একটু করে বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আর এটার ইকোনমিক ইম্প্যাক্ট কিন্তু ইকোনমিস্টরা অলরেডি যেটা খুঁজে বের করেছেন, এটা 3 থেকে 5 বছর থাকবে ইকোনমিক ইম্প্যাক্ট। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কোন জায়গায় থাকবে? বাংলাদেশ কোন জায়গায় থাকবে এটা নির্ভর করছে এই 3 থেকে 6 মাসের মধ্যে ইয়ং জেনারেশন এবং আমাদের এন্টারপ্রেনিয়ররা আসলে কিভাবে তৈরি হচ্ছে বা নিজেদেরকে তৈরি করছে। অন্যভাবে বললে বলা যায়, ঘরে আটকে থাকা এটা নতুন একটা যুদ্ধ শুরু করার সূচনা। এটা এরকম সবকিছু জিরো থেকে শুরু করতে হয়। তো একসময় যখন ম্যাচুরিটিতে চলে যায়, ম্যাচুরিটি আমরা প্রোডাক্ট লাইফ সাইকেলে বলি যে when you reach to the maturity then obviously is the time of decline. তো এখন এই ম্যাচুরিটিকে যদি আমরা জিরো ধরি, মানে আমি ডিক্লাইন করব না, this is my starting point again, I can start from here and I can grow again. সো যদি সেটা হয় তাহলে এই লকডাউন পরিস্থিতি থেকে আমরা বলতে পারি যে একেবারে যুদ্ধ জয় করার জন্য, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময়, কঠিন প্রস্তুতির সময়। অল্প খেয়ে, কম খেয়ে, অনেক সচেতন হয়ে, অনেক ধরনের কষ্ট মেনে, নানা বিপত্তি ডিঙ্গিয়ে সামনের সময় 6 মাস পরে যে সময় আসছে সেই সময়ে যেন আমরা বহুগুণ বেশি প্রোডাক্টিভ হতে পারি,
সেই সময়ের জন্য প্রস্তুতি নেওয়ার সময়। সো ইটস জাস্ট মেকিং আস জিরো এন্ড উই হ্যাভ টু স্টার্ট ফ্রম জিরো। যুদ্ধের ময়দানে অনেক সময় পিছনে আসতে হয়, একেবারে পিছনে, তারপর আবার শুরু করতে হয়। ইকোনমিতে এখন আমাদের অবস্থা ঠিক সেরকম যে আমরা জিরো থেকে শুরু করব এরকম একটা চিন্তা, কিন্তু জিরো থেকে শুরু করতে গেলে আরো তো 200টা দেশ আমাদের সাথে প্রতিযোগিতা করবে। সেই প্রতিযোগিতায় তারা কোথায় যাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি। তো এখন আসলে প্রস্তুতি নেওয়ার সময়, যতখানি অনলাইন অপরচুনিটিস পাওয়া যায় টু প্রিপেয়ার আওয়ারসেলভস, আমার পরামর্শ হচ্ছে যতখানি একটুখানি এতটুকু অপরচুনিটিও যদি থাকে ঘরে বসে করার, এখন এতটুকু অপরচুনিটিও মিস করার সময় না, একটা ঘন্টাও নষ্ট করার সময় না। কষ্ট করে কম খেয়ে পাড়া প্রতিবেশী সহযোগিতায় মনোনিবেশ করে এর ভিতর থেকেও যদি বিন্দু মাত্র সুযোগ পাওয়া যায় নিজেকে তৈরি করার, তাহলে তৈরি করে নেওয়াটাই উত্তম। বরং এই সময় অনলাইন অপরচুনিটিস গুলো কয়েক কোটি গুণ বেড়ে গেছে সারা ওয়ার্ল্ডে। সো যার যেদিকে ইচ্ছে রয়েছে সেদিকে অপরচুনিটিস গুলো অ্যাভেল করা দরকার। এন্ড অবভিয়াসলি সেটা যারা করতে পারবে, আমি আশাবাদী যে তাদের জন্য করোনা পরবর্তী অনেক ভালো কিছু অপেক্ষা করছে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমরা আমাদের সেশনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সময় স্বল্পতার কারণে আমরা সব প্রশ্ন কমেন্ট সেকশন থেকে নিতে পারছি না। উই আর এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমরা আজকে আমাদের সেশন থেকে যা যা ওভারভিউ পেলাম তার একটা সাম আপ করে আমাদের কাছে প্রেজেন্ট করবেন আমাদের আকাশ ভাই। সো ধন্যবাদ দীপ্তিমানকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে আমরা স্যারের কাছ থেকে অনেক কয়েকটি বিষয় জানতে পেরেছি। তো আমি যদি সেই বিষয়গুলোকে একটু সংক্ষেপে বলার চেষ্টা করি, আমাদের জন্য এখন খুবই একটি সংকটময় সময় যাচ্ছে। এই সময়টাতে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে, আমাদের নিজেদের ক্ষেত্রে, নিজেদের পরিবারের ক্ষেত্রে সচেতন হতে হবে। তো এই ক্ষেত্রে প্রথমে যদি বলে আমাদের বাজেট প্রণয়নের ক্ষেত্রে হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের যেই কস্ট গুলা কমিয়ে আনা যায়, কারণ আমাদের এখন ইনকামটা কমে গিয়েছে। তো যেই কস্ট গুলা কমিয়ে আনা যায় সেগুলা থেকে কমিয়ে ফেলতে হবে। সেই সাথে হচ্ছে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, বা আমরা যদি একটা গ্রামের অংশ হিসেবে থাকি, আমাদের যারা সামর্থ্যবান আছে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে গরিব মানুষদের সহায়তা করার জন্য। এবং সেই সাথে হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন আমাদের আশেপাশের মানুষগুলোকে একসাথে নিয়ে সব সুস্থভাবে থাকতে পারি। আরেকটা বিষয় হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের এই বিষয়ে আরো বেশি জানতে হবে। শুধু আমাদের ক্ষেত্রে থেকেই কাজ নিলে হবে এরকম না, আমাদের সরকার থেকেও অনেক পদক্ষেপ নেওয়া লাগবে। প্রণোদনার ক্ষেত্রে স্যার বলেছেন মধ্যবিত্ত পরিবারের জন্য একটি 10,000 কোটি টাকার প্রণোদনার বিষয়টা, যেটা এককালীন। এবং সেই সাথে হচ্ছে সরকারকে হেলথ ইন্স্যুরেন্সের বিষয়ে মানুষদের আরো জানানো দরকার। আর সেই পাশাপাশি আমরা যারা স্টুডেন্ট আছি তাদের ক্ষেত্রে অনেক মানসিক চাপ বাড়ছে, কারণ আমরা আমাদের অভ্যস্ত লাইফের থেকে এখন অনেক দূরে সরে এসেছি। অনেকে বিভিন্ন ধরনের হীনমন্যতায় ভুগছে, কিন্তু আমাদের এখন এই বিষয়টাকে একটি যুদ্ধের পরিস্থিতির মতো নিয়ে এটাকে মোকাবেলা করতে হবে। আমাদের প্রতিটা সময় কাজে লাগাতে হবে এবং সেই সাথে প্রতিটা সময় প্রোডাক্টিভ ভাবে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা দেখতে হবে। এই ক্ষেত্রে আমরা করতে পারি আমাদের পছন্দের যে কোনো কাজ, অথবা আমরা বিভিন্নভাবে আউটসোর্স করতে পারি। আর আমরা যারা ইয়াং জেনারেশন আছি, ছোট ছোট অর্গানাইজেশন, আমরা প্রত্যেকে নিজেদের জায়গা থেকে এটাকে মোকাবেলা করার জন্য মানুষকে সহায়তা করতে হবে। আর মানুষকে সেই সাথে হচ্ছে প্রিপারেশন নিতে হবে, কারণ করোনা পরবর্তী যেই বিশ্ব আসতে যাচ্ছে সেইখানে বিভিন্ন ধরনের নতুন চ্যালেঞ্জ থাকবে, কিন্তু সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। এইসব বিষয়ে আলোচনা করার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি দীপ্তিমানকে অনুরোধ করছি আবার। থ্যাংক ইউ আকাশ ভাই। আমরা আমাদের সেশনের একদম শেষ পর্যায়ে চলে আসছি। স্যার এবং দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সেশনকে আরো ফ্রুটফুল, আরো ভর্তি করে তুলেছেন। উই আর রিয়েলি রিয়েলি ব্লেসড। থ্যাংক ইউ স্যার। আমরা হেলথ এজ নতুন একটা ফাউন্ডেশন, নতুন ভাবে কাজ শুরু করেছি। তবে নতুন ফাউন্ডেশন হলেও আমরা ভালো রেসপন্স পেয়েছি এবং আমাদের বিশ্বাস আমরা আপনাদের সাপোর্টে আরো এগোতে পারবো। থ্যাংক ইউ এভরিওয়ান। স্যার যদি এই ক্ষেত্রে কিছু বলতে চাইতেন লাস্ট কথা হিসেবে। লাস্ট বিষয়টা আসলে সবার জন্য কমন।
খুব বেশি জরুরি প্রয়োজন না হলে কেউ যেন ঘর হতে বের না হয়, যতখানি সম্ভব ঘরের মধ্যে থাকা চাই, 20 সেকেন্ড ধরে হাত ধোয়া চাই, মুখে মাস্ক রাখা চাই, আর অবশ্যই ফাইন্যান্স এবং হেলথ হাইলি পজিটিভ কোরিলেশন মেনটেন করে। ফাইন্যান্স ঠিক থাকলে হেলথ, সচেতন হলে হেলথ ঠিক থাকবে, আবার হেলথ ঠিক থাকলে ফাইন্যান্সের ব্যাপারটাও ঠিক থাকে। এটাই বলছি। আর বাজেটের ক্ষেত্রে আরেকটু বলছি, আবারও একই কথা, যে প্রত্যেকের বাজেটে সচ্ছল যারা, কিছুটা যাদের আয় আছে অথবা যারা জমানো অর্থ ব্যয় করছেন, বাজেটে একটা অংশ অবশ্যই প্রতিবেশীর জন্য বরাদ্দ রাখুন। তাহলে প্রতিবেশীরা বেঁচে যায়, পুরো দেশ বেঁচে যায়। দেশ বেঁচে গেলে আমাদের জন্য অনেক ভালো সুযোগ অপেক্ষা করছে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার। তো আমরা আমাদের সেশন এখানে অফ রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ইট হেলদি, স্লিপ ওয়েল, ব্রিথ ডিপলি, প্রিন্ট লাইফ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।